তার কিছুদিন পরে আমরা জানতাম, আমার মা জানতো যে আমি বিধবা হয়ে গেছি এবং আমরা জানতাম যে আমরা এতিম হয়ে গেছি। তার কিছুদিন পরে আমরা জানতে পারি যে না, আমার বাবা বেঁচে আছে। হঠাৎ একদিন ফোন আসে যে না, আমি বেঁচে আছি। দুঃখের কথা আমি বলাগাতে বলতে পারছি না। আমার চাকরি এবং আমার সকল মিডিয়ার ভাইদের যারা নির্দোষ, তাদের সবাই চাকরি ফিরে দেওয়ার জন্য আমি এই সবার কাছে আমি আহ্বান করছি। এবং আমার যে ক্ষতি আমার ফ্যামিলিগত হয়েছে, কেউ এটা পূরণ করে দিতে পারবে না। আমি প্রধান উপদেষ্টা এবং আমি মাননীয় স্বরাষ্ট্র প্রতিষ্ঠানের কাছে আমি এখন আবেদন করছি যে আমার এই সাধারণ নিরহ মিডিয়ার যারা আছে, তাদের যে চাকরিচ্যুত হয়েছে, তাদের প্রত্যেকটি সদস্য ধ্বংস হয়ে গেছে। আমার মতো সবাইকে আপনারা কুমার দৃষ্টিতে দেখে তাদের চাকরিটা পুনরায় পুনর্বহাল করবেন, আমার এই দাবি। আমি আর কিছু বলতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম। পরিবারের সদস্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি একজন বিডিআর সন্তান। আমার বাবা 2009 সালের ঘটনার সময় ঢাকা পিলখানায় কর্মরত ছিলেন। সেই সময় আমার বাবা ওখানে কর্মরত থাকাতে 25শে ফেব্রুয়ারি ঘটনা হয় এবং আমার বাবা জয়েন করে 22 তারিখে। বাসা থেকে আসে 47 তার কিছুদিন পরে আমরা জানতাম, আমার মা জানতো যে আমি বিধবা হয়ে গেছি এবং আমরা জানতাম যে আমরা এতিম হয়ে গেছি। তার কিছুদিন পরে আমরা জানতে পারি যে না, আমার বাবা বেঁচে আছে। হঠাৎ একদিন ফোন আসে যে না, আমি বেঁচে আছি। তারপরে তো শুরু হলো বিচার কার্য। আমার বাবার ঘটনার পরেও প্রায় 11 মাস চাকরি করছে। চাকরি করার পরে শুধু তাকে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। তারপরে চলে গেল কারাবাসে। কারাবাসে থাকতে থাকতে আমার বাবা এক সময় অসুস্থ হয়ে যায়। 7 বছর তার জেল হয়েছিল। তার 7 বছর জেল হওয়ার পরে কিছুদিন পরে আমরা জানতে পারি যে আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। কিন্তু আমরা তার সঠিক চিকিৎসা করতে চাই, কিন্তু তারা আমাদের চিকিৎসা করতে দেয়নি, জেল কর্তৃপক্ষ। ওইভাবেই তার কিছুদিন পরে আমার বাবা কারা মুক্তি পায়। মুক্তি পেয়ে বাসায় এসে, আমি একজন অযোগ্য সন্তান। আমার বাবা মায়ের কাছে সবসময় শুনতে হতো আমার যদি একটা ছেলে থাকতো সে সংসারের দায় নিত, কিন্তু আমি একজন লজ্জিত। আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়ানোর জন্য আমি ছেলের মতো একটা কর্তব্য পালন করতে চেয়েছিলাম। আমি ছোট একটা গ্রামীণ ফোন কল সেন্টারে কাজ করে তারপর আমি আমার বাবার চিকিৎসার ওষুধপত্র জোগাড় করেছি। আমি এই জন্য লজ্জিত বাবার মায়ের একজন সন্তান হিসেবে আমি পরিচয় দিচ্ছি। এখন বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি যে আমাদের মতো এরকম ধ্বংস হয়ে যাওয়া সংসারগুলোকে একটু সুদৃষ্টি দিবেন। আমরা পড়াশোনা করছি, কিন্তু ভালো জায়গায় ভালো পজিশনে যাব, কিন্তু আমাদের এই যে বিদ্রোহী একটা ট্যাগ লাগানো হয়েছে, এই ট্যাগটা থেকে আমরা মুক্তি চাই। আমার বাবা একজন দেশপ্রেমিক ছিল, তবুও তাকে একজন বিদ্রোহী ট্যাগ নিয়ে তাকে কবরে যেতে হয়েছে। তারা এক বিন্দু দেশের মাটির জন্য যুদ্ধ করছে, প্রিয়জন ছেড়ে। তারা বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, কিন্তু আজ তারা কেন দেশদ্রোহীর ট্যাগ নিয়ে তারা পৃথিবী ছেড়ে চলে যাবে? আমি সকলের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমি একটা অনুরোধ করবো যে আমাদের এই ট্যাগটা মুছে ফেলানো হোক এবং যেসব বাবা চাচারা এখন যেখানে কারাবন্দী অবস্থায় আছে তাদের খুব যথাসাধ্য এবং খুব দ্রুত তাদের জামিনের ব্যবস্থা করা হোক। আর যেসব আঙ্কেলেরা মানবিত জীবনযাপন করছে তাদের চাকরির পুনর্বহাল করা হোক, তারা যেন মানবিত জীবন থেকে মুক্তি পায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। একটি মানবিক আবেদন আমাদের বিডিআর সাথী ভাই সকলের কাছে। এই মুহূর্তে যেই মেয়েটি বক্তব্য দিল সাদিয়া, তার জীবনের ইতিহাস শুনছেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো সবাই 64 জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর 2009-এর সদস্য মানবিক ভাবে আমরা নাম্বার দিব, আমরা চেষ্টা করবো তার পরিবারটাকে একটু সাহায্য করার জন্য। সে যেহেতু মেয়ে, সেই হিসাবে তার পাশে আমরা দাঁড়াবো। সে
যে কোনো সমস্যা হয় আমরা প্রত্যেকের দলে সেই হিসাবে আমাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত আছে, আমাদের মধ্যে যে সাথী ভাই অসহায় অবস্থায় আছে, আমরা যদিও চাকরিচ্যুত তারপরেও আমরা আমাদের সাথী ভাই যারা যে অবস্থায় আছে, সমস্যায় আছে, আমরা চেষ্টা করবো আমাদের পাশে দাঁড়াতে। আমি আহ্বান করবো সবাই এই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। যে কোনো পরিবার আমাদের মধ্যে এই 18,500 মিলিয়ন সদস্যের মধ্যে যে সদস্য অসহায় অবস্থায় আছে, আমরা সকলেই একেবারেই অসহায় না, কেউ হয়তো স্বাবলম্বী আছি, আমরা চেষ্টা করবো তাদের পাশে দাঁড়াতে। আমার মনে হয় সবাই সাড়া দিবেন। ঠিক আছে আমার আবেদন, আমরা চেষ্টা করবো। ধন্যবাদ। একমত পোষণ করি। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে সরাসরি কথা বলবেন প্রধান অতিথি প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ স্যার। আরেকটা আছে আলোচনা সভার সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ, এই মাইক্রোফোন আরেকটু চাপাই সুধীবৃন্দ, নিচের দিকে আসসালামু আলাইকুম। যেটা আজকের এইটি আলোচনা সভায় বক্তাদের বক্তব্য শুনে আমি যেটা বুঝতে পারলাম, এই আলোচনা সভার উদ্দেশ্য হলো বিডিআরের সাধারণ সৈনিক যারা ওই বিদ্রোহের কারণে সঠিকভাবে বা ব্যাঠিকভাবে কারারুদ্ধ অবস্থায় রয়েছেন, তাদের পরিবার পরিজন দুষ্ট হয়ে গেছেন, তাদের দুর্দশার কাহিনী এই দেশের মানুষের কাছে তুলে ধরার জন্যই এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। তবে তার আগে আমাদের একটু স্মরণ করা উচিত, সেটা হচ্ছে কিভাবে এই বিদ্রোহটা সংগঠিত হয়েছে। আমি এখানে দৈনিক ইনকিলাবের একটা রিপোর্ট এই বিদ্রোহ সম্পর্কে, একটু দীর্ঘ, তারপরেও এটা পড়ে শোনাবো। সেটা হচ্ছে, এখানে হেডলাইন দেওয়া হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড তারিক আহমদ সিদ্দিক। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনা ছিল পরিকল্পিত গণহত্যা। এই ঘটনার সঙ্গে কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক দলের নেতা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন। এই দুই সাবেক সামরিক কর্মকর্তার জবানিতে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞ চলাকালে
এবং এর আগে পরের ঘটনা প্রবাহের পূর্বে পরে নানা ভূমিকায় উঠে এসেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, পদত্যাগী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক 3 জন সেনাপ্রধান মইনুল আহমদ, আজিজ আহমেদ ও ইকবাল করিম ভূঁইয়া, বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেন, সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত বর্তমানে পুলিশের রিমান্ডে থাকা জিয়াউল হাসান, পুলিশের বিশেষ শাখা এসবি সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকাশ সহ অনেকের নাম। এই বিষয়গুলো এখানে বিস্তারিতভাবে লেখা আছে এবং একটা প্রতিবেদন আকারে একটা দৈনিক পত্রিকায় সেটা প্রকাশ হয়েছে। বিডিআর এর বিদ্রোহ যখন হয় 25 তারিখ রাতে, সম্ভবত 25 তারিখ রাতে বা 26 তারিখও হতে পারে, আমি দিগন্ত টেলিভিশন, তখন দিগন্ত টেলিভিশন চালু ছিল, পরবর্তীকালে হেফাজতের ঘটনাকে কেন্দ্র করে এই টেলিভিশন চ্যানেলটি হাসিনা সরকার বন্ধ করে দেয়। সেখানে রাতের বেলা টক শোতে আমি বলেছিলাম যে এই বিদ্রোহের মধ্য দিয়ে ভারত এক ঢিলে 2 পাখি মেরেছে। কিভাবে? বিডিআর কি? বিডিআর হচ্ছে বাংলাদেশের সামরিক প্রতিরক্ষার দিক থেকে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এবং যদি কোন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বিগ্রহ হয় তখন দেশ রক্ষার জন্য বিডিআররা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে আগ্রাসনকারী, আক্রমণকারী বাহিনীকে প্রতিরোধ করবে। আমাদের বিডিআর এর বা পরবর্তীকালে যেটাকে বিজিবি বলা হচ্ছে, এই বাহিনীকে প্রশিক্ষণ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ পাওয়ার ফলে এরা আমাদের যে সামরিক বাহিনী আছে তার কাছাকাছি বা প্রায় একরকম দক্ষতা অর্জন করে, এবং এই দক্ষতার কারণে তারা সীমান্ত প্রহরায় ভারতের বিএসএফ এর চাইতে অনেক বেশি সাহস এবং শক্তি নিয়ে, কুশলতা নিয়ে তাদেরকে মোকাবেলা করে। কারণ ভারতের বিএসএফ সামরিক বাহিনী দ্বারা প্রশিক্ষিত নয়। বিডিআর বিদ্রোহের আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো পদুয়া, সিলেটে। সেটা দীর্ঘদিন ধরে ভারতীয়রা দখল করেছিল। এরপর দেখা গেল ওর মধ্য দিয়ে তারা একটা রাস্তা তৈরি করছে। তখন বিডিআর এটার প্রতিবাদ জানায় এবং ভারতীয় বাহিনীকে, বিএসএফ কে বাধ্য করে তাদের এই সড়ক নির্মাণের কাজ বন্ধ করতে। সঙ্গে সঙ্গে যে পদুয়া আমাদেরই এক অঞ্চল, আমাদেরই মানে এলাকা, সেটা হাতে গ্রহণ করতে। বিএসএফ এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য আপনার বড়াইবাড়িতে তারা হামলা চালায়। তখন বড়াইবাড়িতে
আমাদের যে সীমান্ত আউটপোস্ট ছিল সেখানে খুবই কম সংখ্যক বিডিআর সদস্য ছিল, কিন্তু বিএসএফ বিশাল পরিকল্পনা করে ব্যাপক বিএসএফ এর সমাবেশ ঘটিয়ে রাত ভোর হওয়ার একটু আগে তারা ওখানে আক্রমণ করে এবং তারা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অনেক দূর পর্যন্ত প্রবেশ করে। সেই সময় বাংলাদেশের একজন কৃষক, সে তার ধান খেতে সেচের পানি দেওয়ার কাজ করছিল। হঠাৎ তার নজরে আসলো যে পোশাক পরা কিছু বিএসএফ তাদের ওই এলাকায় ঢুকে পড়েছে। সে তখন দৌড়ে গিয়ে বিডিআর এর ক্যাম্পে খবরটা দিল এবং বিডিআর সামান্য মুষ্টিমেয় সংখ্যক আপনার সৈনিক নিয়ে বিএসএফ কে প্রতিরোধ করল। সেই প্রতিরোধের ফলে বিএসএফ এর বিরাট ক্ষতি হয়। কারো কারো মতে সেই দিন 116 জন বিএসএফ নিহত হয়। সরকারিভাবে স্বীকার করা হয় 16 জনের কথা। কাজেই সেখানে এই বড়াইবাড়িতে বিরাট ভাবে পরাজিত হয়েছিল ভারতের বিএসএফ বাহিনী। সেখানে আরেকটা ঘটনা ঘটেছিল, ওই এলাকাটা চরাঞ্চল, রাস্তাঘাট নেই। আমরা পত্রিকায় দেখলাম যে একজন মৃত বিএসএফ সৈনিককে বাসের সঙ্গে বেঁধে ঘাড়ে নিয়ে মানে তাকে আনার ব্যবস্থা করা হচ্ছে। এই ছবিটা যখন মিডিয়াতে আসলো তখন ভারত সরকার খুবই অসন্তুষ্ট হল এবং তারা এটা তীব্র প্রতিবাদ করল যে আমাদের সৈনিককে তোমরা এভাবে অপমান করেছো, মৃত্যুর পরে তাকে এভাবে তোমরা ব্যবহার করেছো। এবং এই বড়াইবাড়ির ঘটনার আপনার প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় র এই বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটিয়েছে। সেই বিদ্রোহের ঘটনার অনেক কিছুই আমরা জানি বা শুনি, তারপরেও মনে হয় যে বহু অজানা তথ্য রয়ে গেছে যেটা জনসমক্ষে আসা উচিত। একটা বিদ্রোহের মতো ঘটনা শুধুমাত্র কয়েকজন সৈনিক করতে পারে না, এবং এর পেছনে যদি রাজনৈতিক মহলের, ঊর্ধ্বতন মহলের মানে পরিকল্পনা, ষড়যন্ত্র না থাকে। আমরা খুব ভালো করে জানি তোরাবালি নামে একজন বিডিআর এর সাবেক সৈনিক পরবর্তীকালে তিনি ব্যবসা করতেন, তিনি আওয়ামী লীগের লোক এবং তার মাধ্যমে একটা যোগাযোগ গড়ে উঠেছিল এবং তারা এই যে হজবেনুর তাপস, তারপরে হচ্ছে আপনার এদের সঙ্গে যোগাযোগ করে। মামলা হলো, শত শত বিডিআর এর সৈনিককে আটক করা হলো, কিন্তু আসল ষড়যন্ত্রকারী যারা, তারা কিন্তু জালের বাইরে থেকে গেল এবং আসল ষড়যন্ত্রকারীদেরকে না ধরে নিরীহ সাধারণ সৈনিকদেরকে, যারা হয়তো অনেকে ভুল পথে পরিচালিত হয়েছে, আবার অনেকে হয়তো নির্দোষ, তাদেরকে সেই ষড়যন্ত্রকারী যারা, তাদেরকে গ্রেফতার করা হলো না, বিচারের আওতায় আনা হলো না। আমি দাবি জানাবো
বর্তমান সরকারের কাছে যে সত্যিকারের ষড়যন্ত্রকারী যারা তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। এর পাশাপাশি আমি একথা বলবো যে আপনার এই ঘটনা ঘটেছে 2009 সালে, তারপরে 15 বছর হয়ে গেছে। এই 15 বছরের মধ্যে বিচারাধীন অবস্থায় অনেকের জেলখানায় মৃত্যু ঘটেছে, আর কেউ কেউ হয়তো ছাড়া পেয়েছে সাজা ভোগ করার পর। এখনো আপনারা যেটা বললেন 800-র অধিক আপনার সৈনিক জেলে আটক আছে। তো আমার মনে হয় একজন মানুষ হিসেবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটা দেখলে আমার মনে হয় এর সমাধান খুব কঠিন না। এই যে যারা আপনার 2009 থেকে আজকের এই দিন পর্যন্ত কারাগারে আছেন, তারা যদি দোষী হয়ে থাকে সেই দোষের শাস্তি ভোগ করা হয়ে গেছে। আর নির্দোষ যদি হয়ে থাকে তাহলে তো তাদের প্রতি চরম অন্যায় করা হয়েছে, তাদের সন্তানদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের পরিবারের প্রতি অন্যায় করা হয়েছে। তো আমার পরামর্শ বা সাজেশন হচ্ছে, যারা দীর্ঘ কারাবাস করেছেন তাদেরকে একটা অ্যামনেস্টি দেওয়া হোক, অর্থাৎ তাদেরকে মুক্ত করে দেওয়া হোক। এবং এই জন্য আইনেরও সমর্থন আছে। আইন অনুযায়ী সরকার, রাষ্ট্র যে কোনো বন্দীকে মুক্ত করে দিতে পারে শর্ত সাপেক্ষে এবং শর্তহীন ভাবে। তার পাশাপাশি এই যে বলছিলাম যে ভারত এক ঢিলে 2 পাখি মেরেছে, ভারতের সঙ্গে বিডিআর বিদ্রোহের এই ঘটনাটার যোগসূত্র কি সেটা নিশ্চয়ই আপনাদের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। পটুয়ার ঘটনা, বড়াইবাড়ির ঘটনা, তারপরে আসছে দেশে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারপরেই বিডিআর বিদ্রোহ হয়েছে। যাই হোক, বিদ্রোহ হইলে অসুবিধা নাই, বিদ্রোহ হইলেও অসুবিধা নাই, ন্যায়ের পক্ষে বিদ্রোহ হয়। 7ই নভেম্বরও বিদ্রোহ হয়েছে। তো সেইখানে 57 জন সামরিক অফিসার নিহত হয়েছে। এরা প্রায় সবাই নতুন ভাবে বিডিআর এ কাজ করার জন্য, দায়িত্ব পালনের জন্য ডেপুটেশন এসেছিল। এবং বিডিআর একটা বার্ষিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হয়। এই যে 57 জন অফিসার যারা নিহত হলেন, তারা সবাই ছিলেন চৌকস সামরিক মানে অফিসার। তো এদেরকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীকে তার মানে দাঁড়াবার ক্ষমতা নষ্ট করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এটা খুবই একটা বিপজ্জনক অবস্থা। তার সঙ্গে সঙ্গে যে কাজটা তারা করলো, 57 জনকে তো মেরেছে, তার পাশাপাশি কিন্তু পুরো বাহিনীটাকে ধ্বংস করার একটা ব্যবস্থা হয়ে গেল। কারণ এই বিদ্রোহের অভিযোগে বা হত্যাকাণ্ডের অভিযোগে তাদের অনেককেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। একটা বাহিনী ধ্বংস হয়ে গেল। এই বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যেখানে আমরা অত্যন্ত ভালনারেবল, অর্থাৎ আমরা প্রায় বলা যেতে পারে নানা দিক থেকে বিপদে আছি। আমি অর্থনীতির ছাত্র। অনেকে জিজ্ঞাসা করে মালয়েশিয়া এত উন্নতি করলো কি করে, আমরা কেন পারি না? আমাদের জনসম্পদ আছে, আমাদের খনিজ সম্পদও আছে, এবং বুদ্ধিমত্তার দিক থেকে আমরা পৃথিবীর কোন দেশের
মানুষের তুলনায় কম বুদ্ধিমত্তার লোক নেই। এবং আমরা স্বাধীন হয়েছি 53 বছর হয়ে গেছে। আমি তাদের কথার জবাবটা এভাবে দিই, জানি না এটা সঠিক কি বেঠিক। মালয়েশিয়ার পাশে তো ভারত, কিন্তু আমাদের চারদিকে ভারত। এই পরিস্থিতির জন্য আমরা যে একভাবে এক ধরনের অবরুদ্ধ অবস্থার মধ্যে আছি, এইটার জন্যই কিন্তু বারবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়, এবং রক্ত দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটাকে রক্ষা করার জন্য ভবিষ্যতেও আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও সরকারের কাছে অনুরোধ করব যে যাদের শাস্তি পাওয়ার কথা তারা শাস্তি কিন্তু পেয়ে গেছে, আর যাদের শাস্তি না পাওয়ার কথা তারাও কিন্তু ভুগেছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন যে একটা অপরাধের বিচার করতে বহু সময় লেগে যায়। আপনারা এখানে অনেকে বলেছেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ব্যারিড। তো এইটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা বোধহয় একটা নতুন উপলব্ধির মধ্যে আসি। এখানে অনেকে অশ্রু সচল হয়ে, খুব বেদনার্ত হয়ে তাদের অবস্থা বর্ণনা করেছেন। শুনলে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। এই কষ্টের যাতে অবসান হয় সেটাই আমরা চাই, সেটাই আমাদের কাম্য। তার পাশাপাশি আমাদের দেশের নিরাপত্তা এবং স্বার্থকে রক্ষা করতে হলে আমাদেরকে সব সময় সাবধান এবং সচেতন থাকতে হবে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, ইটারনাল ভিজিলেন্স ইজ দি প্রাইস অফ ফ্রিডম। অর্থাৎ এই চিরন্তন আপনার খেয়াল রাখা, দৃষ্টি রাখা, সেটাই হচ্ছে স্বাধীনতার দাম, স্বাধীনতার মূল্য। স্বাধীনতাকে রক্ষা করতে হলে আপনাকে এক মুহূর্তের জন্য বেখেয়াল হওয়া যাবে। তাই আগামী দিনে আমাদের যদি এগোতে হয়, আমরা শুধু একটা ছোট্ট ঘটনাকে সেভাবে না দেখে এর পেছনে হয়তো অনেক কিছু জড়িত আছে, সেভাবে চিন্তা ভাবনা করতে হবে। আবারও আমি আহ্বান জানাই আমাদের সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তারা যেন এই ক্ষতিগ্রস্ত মিডিয়ার সৈনিক যারা আছেন তাদের দিকটা দেখেন এবং তাদের পরিবারের কষ্টের ব্যাপারটা উপলব্ধি করেন এবং সেই অনুযায়ী মানবিকভাবে সিদ্ধান্ত নেন। এত বছর পরে তাদের প্রতি যদি একটু দয়া মায়া দেখেন, তাতে মানুষ অসন্তুষ্ট হবে না, বরং সন্তুষ্টই হবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সমাপনী বক্তব্য দিবেন আজকের সভা প্রধান। সবাই বসেন, শেষ হয় আমাদের তো আছে। সবাই বসে যান। সবাই ধৈর্য ধরে একটু বসেন। মাইক্রোফোনটাকে কাছে রাখেন। সকল সদস্য
সভাপতি এবং মাননীয় প্রধান অতিথি সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো 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 আমাদের সদস্য ভাইরা যারা আছেন সবাই একটু নিজেরা নিজেরা কথা শুনবেন, স্যারের কথা শুনবেন না, স্যারের কথা আমাদের তো স্যারের